নিমিত্তাৎ কর্মযোগে। নিমিত্তাৎ কর্মযোগে নিমিত্তম অপি ইহ ফলম। যার জন্য ক্রিয়া সম্পাদন করা হয় সেই নিমিত্তবাচক শব্দে সপ্তমী হবে, তাই তো? যার জন্য ক্রিয়া সম্পাদন করা হয় সেই নিমিত্তবাচক শব্দে কি হবে? সপ্তমী হবে। যদি বাক্যে যেটা কর্ম সেই কর্মের সঙ্গে, যদি বাক্যে যেটা কর্ম সেই কর্মের সঙ্গে নিমিত্তবাচক শব্দের কি থাকে? সংযোগ সম্বন্ধ অথবা সমবায় সম্বন্ধ। সমবায় সম্বন্ধ। হুম, দেখো এখানে কি হচ্ছে, একটা সূত্র আছে যস্য চ, এটা ষষ্ঠী, এটা সপ্তমী দ্বিতীয় বর্গ না? অধিকরণে হ্যাঁ, দ্বিধ্বনি। হ্যাঁ। হুম, দেখো যস্য চ ভাবেন ভাবলক্ষণম সূত্র। যস্য চ ভাবেন ভাবলক্ষণম, এটা হলো সূত্র। বৃত্তি কি আছে? বৃত্তি হুম, দেখো তো এসেছে স্ক্রিনটা? হ্যাঁ, এসছে। হুম, তাহলে কি হলো? যস্য ক্রিয়য়া ক্রিয়ান্তরম লক্ষ্যেতে ততঃ সপ্তমী স্যাৎ। যস্য ক্রিয়য়া ক্রিয়ান্তরম লক্ষ্যেতে ততঃ সপ্তমী স্যাৎ, এর কি অর্থ? যার ক্রিয়ার দ্বারা, যার ক্রিয়ার দ্বারা, যস্য ক্রিয়য়া অর্থাৎ যার ক্রিয়ার দ্বারা ক্রিয়ান্তরম লক্ষ্যতে, ক্রিয়ান্তরম লক্ষ্যতে মানে অন্য ক্রিয়া। ক্রিয়ান্তর মানে কি? অন্য ক্রিয়া। ক্রিয়ান্তর মানে অন্য ক্রিয়া। গ্রামান্তর মানে অন্য গ্রাম। অন্য গ্রাম। তেমনি ক্রিয়ান্তর মানে অন্য ক্রিয়া, গ্রামান্তর অন্য গ্রাম, ক্রিয়ান্তর মানে অন্য ক্রিয়া।
তাহলে কি হলো যে যস্য ক্রিয়য়া ক্রিয়ান্তরম লক্ষ্যতে ততঃ সপ্তমী, অর্থাৎ যার ক্রিয়ার দ্বারা অন্যের ক্রিয়া সূচিত হয়, যার ক্রিয়ার দ্বারা অন্য ক্রিয়া সূচিত হয়, দেখো কি বলছে, অন্য ক্রিয়া সূচিত হয়, যার ক্রিয়ার দ্বারা অন্যের ক্রিয়া সূচিত হয়, ঠিক আছে, সেখানে সপ্তমী হয়। অর্থাৎ কি বলা হচ্ছে, অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা সূচিত হচ্ছে সেই ক্রিয়াতে সপ্তমী হবে। মানে ধরো একটা সিম্পল বলা হলো, কিরকম সিম্পল না, এরকম ধরো বললাম যে আমি যখন যখন টিভি দেখছিলাম তখন বোন পড়তে গেল। যখন টিভি দেখছিলাম তখন বোন পড়তে গেল, এইরকম একটা বাক্য, ঠিক আছে, যখন টিভি দেখছিলাম তখন বোন পড়তে গেল, এরকম বাক্যটা আছে। তাহলে যখন টিভি দেখছিলাম তখন পড়তে গেল, তাহলে দেখো বোনের পড়তে যাওয়ার যে ক্রিয়াটা, বোনের যে পড়তে যাওয়া, এই যে ক্রিয়াটা কার দ্বারা সূচিত হচ্ছে? বোনের পড়তে যাওয়ারূপ যে ক্রিয়া, বোনের পড়তে যাওয়ারূপ যে ক্রিয়া, সেই ক্রিয়াটা কার দ্বারা সূচিত হচ্ছে? আমার টিভি দেখার সময়ের মাধ্যমে। আমি যখন টিভি দেখছিলাম তখন বোন পড়তে গেল। তাহলে একটা ক্রিয়ার কাল, ঠিক আছে, একটা ক্রিয়ার কাল আমার টিভি দেখা, টিভি দেখা, এবং আরেকটা ক্রিয়ার কাল বোনের পড়তে যাওয়া, ঠিক আছে। তাহলে দেখো একটা ক্রিয়ার কাল অন্যের ক্রিয়ার দ্বারা লক্ষিত হচ্ছে, তাহলে কোন ক্রিয়াতে সপ্তমী হবে? প্রশ্ন, কোন ক্রিয়াতে সপ্তমী হবে? ঠিক আছে, না বলা হচ্ছে যার দ্বারা সূচিত হচ্ছে, যার দ্বারা সূচিত হচ্ছে সেখানে সপ্তমী হবে। যার দ্বারা, যার দ্বারা অন্য ক্রিয়ার কালটা সূচিত হচ্ছে সেখানে সপ্তমী হবে। যেমন বোনের পড়তে যাওয়ার কালটা কার দ্বারা সূচিত হচ্ছে? বলো, বোনের পড়তে যাওয়ার যে সময় বা কালটা কার দ্বারা সূচিত হচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার টিভি দেখার সময়ের দ্বারা। টিভি দেখার সময়ের দ্বারা। তাহলে যার দ্বারা সূচিত হয়, তাহলে যার দ্বারা সূচিত হয়, যার দ্বারা সূচিত হয়, ঠিক আছে। অতএব তাহলে আমার টিভি দেখার সময়ের দ্বারা সূচিত হচ্ছে, আমার টিভি দেখার সময়ের দ্বারা সূচিত হচ্ছে, তাই এই যে টিভি দেখার কালেতে সপ্তমী হবে, টিভি দেখার কালেতে সপ্তমী হবে, ঠিক এটা মাথায় রাখতে হবে।
চলো। তাহলে এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ব্রাহ্মণগণ যখন পড়ছিলেন তখন তখন দেবদত্ত গেল। দেখো, দেবদত্ত কখন গেল? দেবদত্ত কখন গেল? এখন প্রশ্ন, দেবদত্ত কখন গেল? ঠিক আছে, তখন ব্রাহ্মণগণ পড়ছিল। তাহলে ব্রাহ্মণগণ যখন পড়ছিল তখন, তাহলে কোন কোন কোনটা, মানে কোন ক্রিয়ার কালটা, ঠিক আছে, কোন ক্রিয়ার কালটা আহ, কোন ক্রিয়ার কালটা কার দ্বারা সূচিত হচ্ছে? কোন ক্রিয়ার কালটা কার দ্বারা সূচিত হচ্ছে? দেবদত্তের দেবদত্ত। যাওয়ার কাজটা হুম হুম ব্রাহ্মণগণের পড়ার সাথে সূচিত হচ্ছে। তার মানে দেবদত্তের যাওয়ার যে কাল, সেটা সূচিত হচ্ছে। দেবদত্তের যাওয়ার যে কাল, সেটা সূচিত হচ্ছে কখন, মানে কিসের দ্বারা সূচিত হচ্ছে? ব্রাহ্মণগণের পড়ার মাধ্যমে। ব্রাহ্মণগণের যে অধ্যয়ন, সেই অধ্যয়নের দ্বারা সেটা সূচিত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। হুম দেখো, নেক্সট। তাহলে আহ, যখন পড়ছিলেন, এখন পড়াটাকে কি বলে? অধ্যয়ন। এই ক্রিয়াটা হয় অধি, মানে অধিয়ান শব্দ, অধিয়ান, অধিপূর্বক ইন ধাতু, তার সঙ্গে সানস প্রত্যয়। অধিপূর্বক ইন ধাতু সানস প্রত্যয়, রূপটা হয় অধিয়ান। ঠিক আছে, রূপটা হয় অধিয়ান। তাহলে সপ্তমী হবে, ব্রাহ্মণগণ আছে, তাহলে অধিয়ানেষু, অধিয়ানেষু। ঠিক আছে, দেবদত্ত গত, এবং ওখানে কর্তার আছে ব্রাহ্মণ, তাহলে ওইটাও সপ্তমী হবে। ব্রাহ্মণেষু অধিয়ানেষু দেবদত্ত গত, ব্রাহ্মণেষু অধিয়ানেষু দেবদত্ত গত। ঠিক আছে, ব্রাহ্মণেষু অধিয়ানেষু দেবদত্ত গত, এটা হচ্ছে যে বাক্যটা হবে। ব্রাহ্মণগণ যখন পড়ছিলেন তখন দেবদত্ত গেল। স্যার, বলো। বলছি গণ বর্গ এই শব্দগুলো থাকলে তো বহুবচন হয় না, এক বচনেই ব্যবহৃত হয়। মানে দেখতে মনে হচ্ছে বহুবচন, কিন্তু এক বচনই তো হয় এই শব্দগুলো থাকলে। হ্যাঁ, কিন্তু তুমি যখন ওই গণ শব্দটাকে সংস্কৃতে ব্যবহার করবে, তুমি যখন ওই গণ শব্দটাকে সংস্কৃতে ব্যবহার করবে, তখন ওটা ব্রাহ্মণগণ, ওটা বাংলায় আমি লিখেছি, কিন্তু ওটা কি সংস্কৃত বাক্যে ব্যবহার হয়েছে? তুমি যেটা বললে আমি বুঝতে পারলাম। ওটা ওটা কি সংস্কৃত বাক্যেতে ব্যবহার হয়েছে? না, তা হয়নি, তবে তুমি যখন করবে যে ব্রাহ্মণ ব্রাহ্মণ গণঃ, তখন কিন্তু এটা তুমি বলতে পারবে, কিন্তু যখন উম, ব্রাহ্মণ গণঃ যদি বলো, তখন কিন্তু বহুবচন বুঝিয়ে যাবে। বালক গণঃ বা বালক নিকরহ, বালক ততিহি, এগুলো সব সমূহাত্মক শব্দ, তখন ঠিক আছে। কিন্তু যখন তুমি ওই শব্দটা বাক্যে প্রয়োগ না করবে, তখন তো ওই অর্থটা আসবে না। কি বললাম, বুঝে গেল? বোঝাতে পারলাম কি, তুমি যেটা জানতে চাইলে? স্যার বুঝতে পেরেছি।
ধরো এরকম বলা হলো যে বালিকাটি ব্যাকরণ পড়ার সময়ে হুম, কি হবে? বালিকাটি ব্যাকরণ পড়ার সময়ে চন্দ্র উদিত হলো। এরকম হবে কি, বালিকায়াং ব্যাকরণম অধ্যয়নং চন্দ্রং উদিত, কি হবে? ভুল বললাম? না, বলো। উদিত হলো কি হবে? উদিতই হবে। উদিত হো। দেখো, বালিকায়াম, এইগুলো একটু ধ্যান দিয়ে করতে হবে, ঠিক আছে? এইগুলো একটু বুঝে করতে হবে। তাহলে বালিকায়াম, এটা তুমি সপ্তমী করলে, এখানে অনেকগুলো বোঝার ব্যাপার আছে। এই যে অধিপূর্বক ইং ধাতু এর সঙ্গে সানচ করেছে, ঠিক আছে? সানচ সানচ কেন করলাম? আত্মনেপদী ধাতু আত্মনেপদী ধাতু বলে। সানচ কেন করলাম? আত্মনেপদী ধাতু বলে, ঠিক আছে? কিন্তু পট ধাতুটা কিন্তু এখানে পরস্মৈপদী। পট পরস্মৈপদী, তাহলে এখানে সত্যি প্রত্যয় হবে। সত্যি প্রত্যয়। তাহলে পট যুক্ত সত্রী পঠত হবে, পঠত। রূপটা হবে পঠত। তার স্ত্রীলিঙ্গের প্রথম আর একবচনে হবে পঠন্তি। এটা হচ্ছে মূল শব্দ, নদী শব্দের মতো। এটা হবে নদী শব্দের মতো মূল রূপটা, পঠন্তি। তাহলে তুমি যখন বালিকায়াম সপ্তমী করছো, তখন তাম তোমাকে হবে। এখানেও সপ্তমী করতে হবে। কি বললাম বুঝতে পারলে? তুমি যখন বালিকায়াম সপ্তমী করছো, এখানেও সপ্তমী করতে হবে, ঠিক আছে? স্যার এগুলো খুব গোলায়, মানে হ্যাঁ, কি বলছো? এগুলো খুব গোলায়, মানে খুব কনসোল্ট করে, বুঝতে পারি না। না, এগুলো তেমন কিছু কঠিন না, তেমন কিছু কঠিন না, কিন্তু এগুলো একটু অভ্যাস। তেমন কঠিন নয়, কিন্তু একটু অভ্যাস, আর কিছু না। অভ্যাস করলেই হয়ে যাবে। মূল কথা হচ্ছে, দেখো, এই যে অধিয়ানেষু মানে কি, বালিকাটা ব্যাকরণ পড়ার সময়, মানে পড়ার সময়ে ওটা তোমার কিরকম অর্থ বোঝাচ্ছে? ওখানে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওটা বালিকাটা অসমাপিক যখন যাচ্ছে। বালিকাটা না, অসময়ে নয়, বালিকাটা যখন ব্যাকরণ পড়ছিল, মানে ওখানে একটা স্যার এটা কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে না তো। মানে সরি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
ঠিক আছে, মানে পড়ছিল, বালিকাটি যখন ব্যাকরণ পড়ছিল তখন চন্দ্র উদিত হলো। দেখো পরেরটা কিন্তু সহজ, যে চন্দ্র উদিত হলো, চন্দ্রঃ উদিতঃ, চন্দ্রঃ উদিতঃ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, চন্দ্রঃ উদিতঃ। কিন্তু বালিকায়াম ব্যাকরণম পঠন্তিয়াম, এরকম হবে, বালিকায়াম ব্যাকরণম পঠন্তিয়াম, বালিকাটা যখন ব্যাকরণ পড়ছিল তখন চন্দ্র উদিত হলো, এইরকম অনুবাদটা হবে actually। অধ্যয়নাংটা কেন হলো না আর একবার বলুন। কোনটা কোনটা? অধ্যয়নাংটা কেন হলো না? পড়া তো অধ্যয়নাংটাও হতে পারতো। তাহলে হ্যাঁ, দেখো অধ্যয়নম, তোমাকে এটা মাথায় রাখতে হবে, তুমি যে ধাতুটা নিচ্ছ সেই ধাতুর সঙ্গে সত্রী কিংবা সানজ করতে হবে। তাহলে ওখানে ওটা হতো বালিকায়াম ব্যাকরণম অধিয়ানাসু, এরকম হতো অ্যাকচুয়ালি বাক্যটা, অধিয়ানাসু এরকম হতো, বালিকায়াম ব্যাকরণম অধিয়ানা, সরি, অধিয়ানায়াম, এরকম হতো বাক্যটা, ব্যাকরণম। কারণ তুমি যখন অধিপূর্বক ইং ধাতু প্রয়োগ করবে, অধিপূর্বক ইং ধাতু যখন প্রয়োগ করবে তখন তোমাকে সানজ প্রত্যয়ই করতে হবে, সানজ প্রত্যয়। অধিপূর্বক ইং ধাতুর সঙ্গে সানজ করলে হবে অধিয়ান, আবার বালিকা এখানে স্ত্রীলিঙ্গ আছে, তাহলে এটা হয়ে যাবে অধিয়ানা, এটা হবে মূল শব্দটা, অধিয়ানা এটা হবে মূল শব্দটা। তার আবার সপ্তমীর এক বচন, কারণ এই যে বালিকায়াম এখানে করেছো, বালিকায়াম, তাহলে এখানে হবে সপ্তমীর এক বচন অধিয়ানায়াম, অধিয়ানা এটা লতা, লতায়াম অধিয়ানায়াম, বালিকায়াম ব্যাকরণম অধিয়ানায়াম চন্দ্রঃ উদিতঃ। দেখো বোঝা গেল কি বললাম, ওটাও হবে, আর হ্যাঁ, পঠন্তিয়াম এটাও হবে। আচ্ছা অধিয়ানাংটা হবে তো? হ্যাঁ, কেন হবে না? তা আমি বললাম, আপনি বললেন পঠন থিতা চলে গেল, আমি ভাবলাম তাহলে হয়তো এখানে কোনো জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছে, তার জন্য না না, অধিয়ানাংটা হবে না। আমি অধিয়ানাংই তুমি বললাম। তুমি ওইটা অধিয়ানায়ামই বলেছিলে, আমি খেয়াল করিনি হয়তো। হ্যাঁ, আমি এই বাক্যটাই বলেছিলাম। আচ্ছা, বালিকায়াম ব্যাকরণম অধিয়ানায়াম চন্দ্রঃ উদিতঃ, ঠিক আছে, আরেকটা করো দেখি, দেখি রে কেমন কনফিডেন্স এলো। ধরো বললাম হুম, হয়েছে। এটা কি হবে? রামে দূরদর্শনং দৃষ্টতে বালিকাহা বনং গচ্ছতঃ।
কি বললে? রামে দূরদর্শনম। দর্শয়াতে না দেখছিল এটা কি হবে? কি হবে? রামে দূরদর্শনম। পশ্যতি। এরকম পশ্যতি। তাহলে বালকাহ বনং গচ্ছতঃ এরকম। বালিকাহ আছে। বালি বালিকা বনম গচ্ছতি। এখানে পশ্যতি কেন হলো? স্যার ওখানে দৃশ্যতি হবে না? সপ্তমীর এক বচন হয়। এখানে পশ্যতি, এটা এটা শব্দরূপ। বলবো স্যার? হ্যাঁ বলো, কি করে হলো পশ্যতি, কি করে হলো? ওই যে দৃশ ধাতুর সঙ্গে সত্রী প্রত্যয় করে, না 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 না, মানে সত্রী প্রত্যয় করে পশ্চাৎ হলো। এবার ওটা ধাবত শব্দের মতন হয়, ধাবত শব্দের সপ্তমীর এক বচন ধাবতী, ওই জন্য এটা পশ্চতি হলো। দেখো, দৃশ ধাতু তার সঙ্গে সত্রী, রূপটা হলো পশ্চাৎ। এই পশ্চাৎটা হয়ে গেল শব্দরূপ। পশ্যন, পশ্যন্তৌ, পশ্যন্ত। পশ্যন্তঃ, পশ্যন্তম, পশ্যন্তৌ, পশ্যতঃ, পশ্যতা, পশ্যতাভ্যাম, পশ্যতাভি, পশ্যতে, পশ্যতাভ্যাম, ওটা পশ্যতাভ্যঃ। ভ্যাম হবে না? হ্যাঁ, কি বলছো? কি করে হয়? পশ্চাৎ ভ্যাম হবে না, ওটা ধাবত ভ্যাম আছে। পশ্চাদ্ভ্যাম, হ্যাঁ পশ্চাদ্ভ্যাম, ঠিকই বলেছো। পশ্চাৎ ভ্যাম হবে, কারণ ধাবতে ধাবত ভ্যাম। ঠিকই বলেছো। পশ্চাদ্ভ্যাম, পশ্চাদ্ভিঃ, এরকম হবে। পশ্চাদ্ভিঃ, পশ্চাদ্ভ্যাম, পশ্চাদ্ভ্যাম, এখানেও পশ্চাদ্ভ্যঃ। তারপরে পশ্যতঃ, পশ্চাদ্ভ্যাম, পশ্চাৎভ্যাম, পশ্চাদ্ভ্য। পশ্যতঃ, পশ্যতোঃ, পশ্যতাম, পশ্যতাম, পশ্যতি, পশ্যতোঃ, পশ্যতো, পশ্যৎসু। পশ্যৎসু। এইটা হয়ে গেছে শব্দরূপটা। এইটা হয়ে গেছে শব্দরূপটা, ঠিক আছে। দেখো, তোমাকে প্রথমে যে ধাতু, ওটা দেখতে হবে পরস্মৈপদী না আত্মনেপদী। ধাতু, ওটা দেখতে হবে যে পরস্মৈপদী না আত্মনেপদী। যদি পরস্মৈপদী হয় তাহলে সেখানে সত্রী প্রত্যয় করতে হবে, আর যদি আত্মনেপদী হয় তাহলে সেখানে সানচ হবে। সানচ হবে। আর উভয়পদী ধাতুর ক্ষেত্রে সত্রী সানচ দুটোই হবে। হুম।
তাহলে কি বললাম, যে যদি যদি ধাতুটা আত্মনেপদী হয় তাহলে সানচ হবে, পরস্মৈপদ হলে সত্রী হবে। এবার সত্রী করার পরে যে রূপটা হয় এটা হচ্ছে প্রাতিপদিক। সত্রী করার পরে যে রূপটা হয় সেটা হচ্ছে প্রাতিপদিক। প্রাতিপদিকের পরে এইভাবে চলে, পশ্যন পশ্যন্ত পশ্যন্তঃ পশ্যন্তম পশ্যন্তৌ পশ্যতঃ দিয়ে তোমাকে দেখতে হবে যে তুমি সপ্তমী করতে হবে। সপ্তমী যদি বহুবচন হয় এক বচন, সরি যদি বহুবচন হয় বহুবচন, এক বচন হলে এক বচন। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। চলো, এই হচ্ছে সূত্রের অর্থ ছিল আমাদের। 2 কি বলছে পরবর্তী সূত্র, ষষ্ঠী চানাদরে ষষ্ঠী চানাদরে অনাদরাধিক্যে অনাদরাধিক্যে ভাবলক্ষণে সপ্তম্যৌ স্তঃ। অনাদরাধিক্যে ভাবলক্ষণে, অনাদরাধিক্যে ভাবলক্ষণে ষষ্ঠী সপ্তম্যৌ স্তঃ। অর্থাৎ অনাদরাধিক্যে মানে কি, অনাদরাধিক্যে ভাবলক্ষণে ষষ্ঠী সপ্তম্যৌ স্তঃ। দেখো আগের যেটা বুঝিয়েছিল, আগের যে অর্থটা বুঝিয়েছিল যে একটা ক্রিয়ার কালের দ্বারা অপর একটা ক্রিয়ার কাল সূচিত হয়, একটা ক্রিয়ার কালের দ্বারা অপর একটা ক্রিয়ার কাল সূচিত হয়, এখানেও কিন্তু সেটা প্রকাশ পাবে। একটা ক্রিয়ার কালের দ্বারা অপর একটা ক্রিয়ার কাল সূচনা, এটাও প্রকাশ পাবে। তার সঙ্গে এখানে অনাদর এইরূপ একটা অর্থ অধিক প্রকাশ পাবে, যে অনাদর এইরূপ একটা অর্থ এখানে অধিক প্রকাশ পাবে। তাই বলেছে অনাদরাধিক্যে। অনাদর যদি অধিক রূপে থাকে, অনাদরাধিক্যে ভাবলক্ষণে, অনাদরাধিক্যে ভাবলক্ষণে ষষ্ঠী সপ্তমীও স্তঃ, ষষ্ঠী হবে সপ্তমী হবে। ঠিক আছে, দেখো উদাহরণ কি বলছে, যে পিতা যখন গেল পুত্র তখন কাঁদছিল। বা এইটাও এরকম না, ঠিক বাক্যটা এরকম, পুত্র কাঁদছিল পিতা যখন গেল। পুত্র কাঁদছিল পিতা যখন গেল। ঠিক আছে, তাহলে ভেবে দেখো, পুত্র কাঁদছিল পিতা যখন গেল, তাহলে পিতা কখন গেল? পুত্র যখন কাঁদছিল। পুত্র যখন কাঁদছিল। পিতা কখন গেল না, পুত্র যখন কাঁদছিল। ঠিক আছে, পুত্র পুত্র কাঁদছিল, পিতা কখন গেল? পিতা কখন গেল না, পুত্র যখন কাঁদছিল। তার মানে পিতার গমনটা পুত্রের কাঁদার দ্বারা সূচিত হচ্ছে। পিতার গমনটা পুত্রের কাঁদার দ্বারা সূচিত হচ্ছে। ঠিক আছে, পুত্রের কাঁদার দ্বারা পিতার গমনটা সূচিত হচ্ছে।
দেখো তাহলে কি হবে, তাহলে রুদ ধাতু, রুদ এর সঙ্গে সত্রি করলাম, ঠিক আছে, রুদ যুক্ত সত্রি, রুদত। রুদত এর সপ্তমীর এক বচনে কি হবে, রুদ রুদাতি। যুক্ত সত্রি। হুম, তাহলে এর সপ্তমীর এক বচন রুদতি, যেমন পশ্চাৎ থেকে পশ্যতি, তেমনি রুদত থেকে রুদতি। তাহলে রুদতি পুত্রে, রুদতি পুত্রে পিতা গতমান। দেখো এখানে একটা ক্রিয়ার কালের দ্বারা অপর একটা ক্রিয়ার কাল লক্ষিত হচ্ছে। একটা ক্রিয়ার যে কাল, একটা ক্রিয়ার কালের দ্বারা অপর একটা ক্রিয়ার কাল লক্ষিত হচ্ছে না। পিতা কখন গেল, পুত্র যখন কাঁদছিল। পিতা কখন গেল না, পুত্র যখন কাঁদছিল, লক্ষিত হচ্ছে। কিন্তু এখানে আরেকটা বিষয়ও এখানে আসছে, অনাদর, মানে পিতা সন্ন্যাস গ্রহণ করছে, পিতা সন্ন্যাস গ্রহণ করছে। এটা এই 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 বিষয়টা শুনে পুত্র কাঁদছে যে পিতা চলে যাবে, পিতা চলে যাবে, এই বিষয়টা শুনে পুত্র কাঁদছে। সেজন্য পুত্র কাঁদার জন্য দেখো পুত্রের কান্নাটাকে অনাদৃত করে, মানে গ্রাহ্য না করে পিতা কিন্তু চলে গেছে। তাহলে একটা ক্রিয়ার কালের দ্বারা আর একটা ক্রিয়ার কাল লক্ষিত হচ্ছে, একটা ক্রিয়ার কালের দ্বারা আর একটা ক্রিয়ার কাল লক্ষিত হচ্ছে, এটা ঠিক কথা না। পিতার গমনটা লক্ষিত হচ্ছে, পিতা যাচ্ছে কখন, পুত্র যখন কাঁদছে, পুত্র যখন কাঁদছে, ঠিক আছে, এরকম। তাহলে পিতার গমনটা লক্ষিত হচ্ছে পুত্রের কান্নার মাধ্যমে, পুত্রের কান্নার মাধ্যমে। সে গত বানটা কিভাবে হলো? গম ধাতুর সঙ্গে ত করে তো গত হলো, তারপরে বানটা কিভাবে হলো? না ত করছি না আমি, তব তো করলাম, তব তো আচ্ছা। প্রত্যয় করছি। ত কেন আমি ত করছি না? তাহলে এখানে দেখো একদিকে আছে সত্রিয় হবে, অন্যদিকে সরি, একদিকে ষষ্ঠী হবে, অন্যদিকে সপ্তমী হবে। তাহলে আমরা এখানে সপ্তমী করেছি, ষষ্ঠীও করতে পারি। এই রুদত, তাহলে রুদতঃ পুত্রস্য পিতা গতবান এরকম হবে। রুদতঃ পুত্রস্য, একদম, পিতা গতবান, রুদতঃ পুত্রস্য পিতা গতবান, এরকম, ঠিক আছে। রুদতঃ পুত্রস্য পিতা গতবান। হুম, তাহলে কি হলো, রুদতঃ পুত্রস্য পিতা গতবান। স্যার, এতদিন পরে এই সূত্র দুটোর ভালোভাবে ব্যাখ্যাটা বুঝতে পারলাম, নাহলে আগে মুখস্থ করেই কাটিয়েছি। তাহলে কি হলো, রুদতঃ পুত্রস্য পিতা গতবান, এটা হচ্ছে অর্থ হবে, ঠিক আছে। স্যার এখানে ক্রন্দতিটা ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, কি বলো? এখানে ক্রন্দতিটা ব্যবহার করতে পারবো না? কোন ধাতু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, তুমি যে কোনো ধাতু ব্যবহার করতেই পারো, কিন্তু তোমাকে সেখানে ওই ষষ্ঠী সপ্তমী করতে হবে সাত্রী প্রত্যয়, ঠিক আছে, ষষ্ঠী সপ্তমী করতে হবে সাত্রী প্রত্যয় করে। আচ্ছা। মানে ওই রকম অর্থের বাচক তুমি যে কোনো ধাতুই প্রয়োগ করতে পারো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিষয় হচ্ছে ওটা যে তোমাকে সত্রী প্রত্যয় বা সনজ প্রত্যয় করে তোমাকে সেটা ষষ্ঠীতে প্রয়োগ করতে হবে। নেক্সট,
একটা সূত্র আছে, স্বামীশ্বরাধিপতি দায়াদ প্রতিভু প্রসূতৈশ্চ। স্বামীশ্বরাধিপতি, ঠিক আছে, দায়াদ সাক্ষী, মাঝে চলে গেছে, দায়াদ সাক্ষী, স্বরাধিপতি, স্বামীশ্বরাধিপতি দায়াদ সাক্ষী প্রতিভু প্রসূতৈশ্চ। হুম, এই হচ্ছে অর্থ, এই সূত্র। এর বৃত্তি কি আছে? বৃত্তি আছে এতৈঃ সপ্তভির্যোগে ষষ্ঠী সপ্তম্যৌ স্তঃ। এতৈঃ সপ্তভিঃ যোগে ষষ্ঠী সপ্তম্যৌ স্তঃ। এতৈঃ সপ্তভির্যোগে ষষ্ঠী সপ্তম্যৌ স্তঃ। অর্থাৎ সূত্রার্থ, যার স্বামী, যার ঈশ্বর, এইরূপ অর্থ বোঝায়, তাতে ষষ্ঠী ও সপ্তমী হবে। যার স্বামী, যার স্বামী, যার ঈশ্বর, এইরূপ অর্থ বোঝায়। মানে ওই যার অধিপতি, যার দায়াদ, যার সাক্ষী, যার প্রতিভু, যার প্রসূত, এইরূপ অর্থ বোঝায়, ঠিক আছে, সেইরকম সেখানেই সপ্তমী হবে। ধরো বললাম যে এবং ওই শব্দগুলোর প্রয়োগ থাকতে হবে, ঠিক আছে। সূত্রে উল্লিখিত 6টি শব্দের যদি প্রয়োগ থাকে, সূত্রে উল্লিখিত 6টি শব্দ স্বামী, অধিপতি, দায়াদ, সাক্ষী, প্রতিভু, এই শব্দ যদি প্রয়োগ থাকে সেখানে, হুম, উদাহরণ যদি বলা হয় যে পৃথিবীর স্বামী ব্রহ্মা, কি হবে? কি হবে? পৃথিবীর স্বামী ব্রহ্মা কি হবে? পৃথিবেষু স্বামীঃ ব্রহ্মা। আমি লিখবো, বাক্যটা বলবে। পৃথিবেষু, এরকম
স্বামীহি এরকম কিছু একটা বললে, তাই তো? কি হবে? ব্রহ্মা বিসর্গ। হ্যাঁ, কি বললে? না, ব্রহ্মা বিসর্গ? না স্যার, এটা লতার মতো কি ব্রহ্মাটা? না, ওটা ব্রহ্মণ শব্দ, ব্রহ্মণ। বিসর্গ হবে না। বাক্যটা কি ঠিক আছে? আচ্ছা। বাক্যটা ঠিক আছে? দেখো তো ঠিক আছে হ্যাঁ কিনা। স্যার ষষ্ঠী বা সপ্তমী যে কোনো একটা বসালেই হবে তো পৃথিবীতে? না, এখানে কিন্তু ওসব কিছু বলেনি। এখানে আহ, হ্যাঁ, ষষ্ঠী বা সপ্তমী, হ্যাঁ ষষ্ঠী বা সপ্তমী যে কোনো কিছু বসালেই হবে। তাহলে পৃথ্বাহা বা পৃথ্বাম এরকম কিছু একটা হবে, পৃথ্বাহা স্বামী ব্রহ্মা। শব্দটা তো পৃথিবীর শব্দ, নদী শব্দের মতো। পৃথিব্যাः ভৈरी ভয়হস্যি বজ্রফল আকার বিসর্গ পৃথিব্যাः স্বামী স্বামী ব্রহ্মা ব্রহ্মা। অথবা আর মানে পৃথিবী হবে কার পৃথিব্যাः। অর্চনা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। মানে পৃথিবীর স্বামী, দেখো লেখা আছে যার স্বামী, যার 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 স্বামী, তাতে ষষ্ঠী সপ্তমী হবে। যার স্বামী, পৃথিবীর স্বামী, পৃথিব্যাহ স্বামী, পৃথিব্যাহ স্বামী, পৃথিব্যাম স্বামী। ঠিক আছে? এরকম দুই যদি বলা হয় যে জলের ঈশ্বর বরুণ, অর্চনায় বলো কি হবে? জলের ঈশ্বর বরুণ। জলটা স্যার ফলের মতো, ফল শব্দের হুম, মতো। জলং ঈশ্বরः বরুণ। জলম ঈশ্বরঃ বরুণः। বরুণ, এরকম। না, জলম ওখানটা করে কিছু ভুল হচ্ছে স্যার, ওই জায়গাটা কিছু একটা হবে। কি হবে আমি তোমাকে জানি, কি তাহলে হবে তাহলে? জলস্য হবে। জলস্বীয় হবে তো। কোন বিভক্তি হবে? ষষ্ঠী অথবা সপ্তমী? আর জলে হবে, জলেটা জল, জলে সপ্তমী। হুম, জলস্য অথবা জলে, ষষ্ঠী অথবা সপ্তমী হবে। ষষ্ঠী অথবা সপ্তমী, ঠিক আছে। পরবর্তী হচ্ছে দেখো অধিপতি। ধরো এরকম বলা হলো রাজ্যের অধিপতি রাজা। রাজ্য শব্দটা ওদের মতো হয়। রাজ্য শব্দ হয় ফল শব্দের মতো হবে, না হয় নাগরা শব্দের মতো হবে। রাজ্যম ফল শব্দের মতো। রাজ্যস্য অধিপতি রাজা। আর কি হবে? আর রাজ্যে হবে, রাজ্যে রাজ্যে। অধিপতি রাজা। এবার বোঝা গেছে অর্চনা? হ্যাঁ। হুম,
ধনের দায়াদ পুত্র, বলো ধনের দায়াদ পুত্র কি হবে? ধনের দায়াদ পুত্র। ধনুষ্য দায়াত পুত্র হবে। ধনী দায়াদ। এই দায়াদ মানে জানো, দায়াদহ? না স্যার। ওই যে দায় ভাই ওইসব। পিতৃধন। ওই উত্তরাধিকার সূত্রে পাওয়া আর কি সম্পত্তি এরকম টাইপের হুম, নাকি? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন হলো দায়। এই দায়কে যে গ্রহণ করে সে হলো দায়াদ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন হলো দায়। উত্তরাধিকার সূত্রে মানে আমার বাবার ধন আমি পাবো, তাহলে ধনটা হচ্ছে দায়, আর যে গ্রহণ করছে মানে আমি হলাম দায়াদ। তো ধনের দায়াদ পুত্র, বুঝে গেল? ধনের দায়াদ পুত্র। পরবর্তী সাক্ষী। মৃতের সাক্ষী দর্শক। মৃতের সাক্ষী দর্শক কি হবে? মৃতস্য বা মৃতের সাক্ষী দর্শক। মৃতের সাক্ষী দর্শক। মৃতস্য বলে বললে স্যার মৃত শব্দটাও কি কিসের মতো হবে? ফলের মতো? না, মৃত তো এখানে মৃতের তো ইয়ে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কিছু বোঝা যাচ্ছে না। না না, ওরকম নয়। মৃত শব্দ তো ত প্রত্যয়ান্ত শব্দ। ত প্রত্যয়ান্ত শব্দ বিশেষ হয়, যেমন বিশেষ্য হবে যেমন বিশেষ্য হবে সেই রকম ওইগুলো হবে। বালকহ মৃতহ, এখানে পুংলিঙ্গ, বালকটা যেহেতু পুংলিঙ্গ। বালিকা মৃতা, তাহলে বালিকা স্ত্রীলিঙ্গ, মৃতা স্ত্রীলিঙ্গ। এগুলো সেই কিরকম বলতো, সেই ইয়েতে ছিল না যে প্রথম প্রথম যে সূত্রটা, প্রাতিপদিক অর্থলিঙ্গ পরিমাণ পরিমাণ বচন মাত্র প্রথমা। ও হ্যাঁ, অলিঙ্গ বোঝাতে না কি বোঝাছিলেন ওইটা? অনিয়ত লিঙ্গক, অলিঙ্গক নয়, অনিয়ত লিঙ্গ। অনিয়ত লিঙ্গ। কিন্তু এক্ষেত্রেও তো তাই, যে মৃত সাক্ষী দর্শকও তো পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ মেনশন করছে না কোনটা তাহলে। কোনটা এই কোনটা যে এই সেন্টেন্সটা, কোনটা বলো? মৃতের সাক্ষী দর্শক। হুম, এখানে দর্শকটা তো পুংলিঙ্গ শব্দ। আচ্ছা হ্যাঁ। দর্শকটা তো পুংলিঙ্গ শব্দ, হ্যাঁ নুল প্রত্যয়ান্ত শব্দ। কর্তা দৃশ নুল অক দর্শক। হুম তাহলে অকারান্ত পুংলিঙ্গ এই ক্ষেত্রে হয়েছে তো? হুম, একদম। হুম, এইরকম উদাহরণ আছে যে দর্শনের প্রতিভূ। দর্শনস্য অথবা দর্শনে প্রতিভূ, এটাও হবে। তেমনই আরেকটা হবে যে প্রসূতঃ, গরুর প্রসূত।
গবাম প্রসূতঃ গোষু প্রসূতঃ। এই হচ্ছে উদাহরণ এগুলো। কিন্তু ওই যার ঈশ্বর, যার দায়াদ, যার অধিপতি, এইরূপ যদি অর্থ বোঝায় যার, তাতে ষষ্ঠী সপ্তমী হবে। যার তাতে ষষ্ঠী সপ্তমী। বোঝা গেল বিষয়টা? বোঝা গেল এবারে? হ্যাঁ স্যার। হ্যাঁ। নেক্সট। যতশ্চ নির্ধারণম। বৃত্তি কি আছে? জাতিগুণ ক্রিয়াভি। জাতিগুণ ক্রিয়া সংজ্ঞাভি। জাতিগুণ ক্রিয়া সংজ্ঞাভি সমুদায়াদেকো দেশস্য পৃথক্করণম নির্ধারণম। यतः ततः षष्ठी सप्तम्यौ स्तः। सप्तम्यौ स्तः। जातिगुण क्रिया संज्ञाभि समुदायात् एकदेशस्य पृथक्करणं निर्धारणम्। जातिगुण क्रिया संज्ञाभि समुदायात् एकदेशस्य पृथक्करणं निर्धारणम्। निर्धारणं यतः यतः ततः षष्ठी सप्तम्यौ स्तः। মানে কি? মানে মূল কথা হচ্ছে সমুদায়াত একদেশস্য পৃথক্করণম নির্ধারণম। ঠিক আছে? মূল অর্থ হচ্ছে এটা, সূত্রার্থ। সমুদায় থেকে একদেশের পৃথককরণ হলো নির্ধারণ। সমুদায় থেকে একদেশের পৃথককরণ হলো নির্ধারণ। ঠিক আছে? ঠিক আছে। কিসের ভিত্তিতে পৃথককরণ বলা হচ্ছে? জাতি গুণ ক্রিয়া সংজ্ঞাভি। অর্থাৎ জাতিকে কেন্দ্র করে, গুণকে কেন্দ্র করে, ক্রিয়াকে কেন্দ্র করে, সংজ্ঞাকে কেন্দ্র করে। যেখান থেকে পৃথককরণ হয় তাতে ষষ্ঠী অথবা সপ্তমী হয়। মানে সূত্রের অর্থটা অ্যাকচুয়ালি এরকমই, আমি এটাকে ভেঙে বাড়িয়ে লিখলাম। কি বললাম? যে সমুদায়াত একদেশস্য পৃথককরণম নির্ধারণম। সমুদায়াত একদেশস্য পৃথককরণম নির্ধারণম। অর্থাৎ সমুদায় থেকে, সমুদায় মানে ধরো অনেকগুলো বালক, অনেকগুলো বালক, সেটা হচ্ছে বালক সমুদায়। অনেকগুলি বালক, বালক সমুদায়। সেই বালক সমুদায় থেকে, বালক সমুদায় থেকে দুজনকে আলাদা করা হচ্ছে বা একজনকে আলাদা করা হচ্ছে। তাহলে সমুদায় থেকে পৃথক করা হয়ে গেল।
অনেকগুলো বালক, 20 জন বালক, ক্লাসে 20 জন বালক আছে, তার মধ্যে একজনকে আমি ইন্ডিকেট করলাম। 20 জনের মধ্যে ভরত বুদ্ধিমান। দেখো 20 জন এটা সমুদায়, তার থেকে একজনকে মানে একদেশ, একজন বলতে একদেশ বা একদেশ বলতে একটা অংশকে আমি আলাদা করছি, কাকে? ভরতকে পৃথক করছি। এটা হচ্ছে নির্ধারণ। তাহলে ইয়তঃ নির্ধারণ, যেখান থেকে নির্ধারণ করা হয়, যেখান থেকে মানে ওই যে 20 জন বালকের থেকে, 20 জনের থেকে নির্ধারণ করছি, 20 জনের থেকে পৃথক করছি, তাহলে ওইখানে ষষ্ঠী অথবা সপ্তমী হবে। এবং কিসের ভিত্তিতে নির্ধারণটা হবে? কিসের ভিত্তিতে পৃথককরণটা হবে? জাতি, গুণ, ক্রিয়া, সংজ্ঞা। এখানে বুদ্ধিমান, বুদ্ধি একটা গুণ। 20 জনের মধ্যেই বুদ্ধি আছে, বাকি 19 জনের মধ্যেও আছে, ভরতের একটু অধিক আছে, তাই বুদ্ধির দৃষ্টিকোণ থেকে আমি ভরতকে আলাদা করছি। এই বুদ্ধিটা হচ্ছে এক প্রকার গুণ, গুণের দৃষ্টিকোণ থেকে আলাদা করছি, গুণকে কেন্দ্র করে আলাদা করছি। ঠিক আছে? তাই ধরো প্রথম উদাহরণ, ঠিক আছে, বালকগুলির মধ্যে ভরত বুদ্ধিমান। কি হবে? বালকগুলির মধ্যে ভরত বুদ্ধিমান। बालकानां मध्ये भरतः बुद्धिमान्। বালকানাম ভরতঃ বুদ্ধিমান। শুধুমাত্র বালকানাম হবে নাকি আর কিছু হবে? ষষ্ঠী সপ্তমী দুটোই হবে। बालकेषु হবে। বালকেষু, এটা একদম। তাহলে বালকানাম বালকেষু দুটোই হবে। বালকগুলির মধ্যে ভবেশ দ্রুত ছুটছে। দেখো এখানে বালকগুলি হচ্ছে সমুদায়, বালকগুলি হলো সমুদায়, ঠিক আছে? তার থেকে আমি ভবেশকে আলাদা করছি, মানে ভবেশ দ্রুত ছুটছে। সেখানে সবাই ছুট, তার মধ্যে ভবেশ বেশি জোরে ছুটছে। তাহলে বালকানাম বালকেষু ভবেশঃ দ্রুতম ধাবতি। দেখো এটা হচ্ছে, যদি বলা হয় বালকানাম বালকেষু, এখানে কোন অর্থে ষষ্ঠী বা কোন অর্থে সপ্তমী? নির্ধারণে ষষ্ঠী বা নির্ধারণে সপ্তমী। এটা হচ্ছে নির্ধারণে ষষ্ঠী বা নির্ধারণে সপ্তমী। ঠিক আছে? নেক্সট, জাতি। মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এখানে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ জাতি, ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ জাতিকে বুঝতে হবে। তাহলে কি হলো যে মানবেষু মানবানাম বা ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ। মানবেষু মানবানাম বা ব্রাহ্মণঃ শ্রেষ্ঠ। দেখো যেখান থেকে নির্ধারণ করছি মানুষের মধ্যে, মানুষের মধ্যে, তাহলে মানুষ, অনেক মানুষ, অনেক মানুষ, সেখান থেকে ব্রাহ্মণগণকে আমি আলাদা করছি। তাহলে মানবেষু মানবানাম বা ব্রাহ্মণঃ শ্রেষ্ঠ। আর একটা কি বা পড়ে আছে লাস্ট? সংজ্ঞা বাচক, সংজ্ঞা। সংজ্ঞা।
ধরো বললাম ছাত্রগুলির মধ্যে সৌম্য ব্যাকরণে পটু, এটা হচ্ছে সংজ্ঞা। তাহলে ছাত্রেষু ছাত্রাণাং বা সৌম্য ব্যাকরণে পটু। এখানে দেখো ঠিক ওই একই রকম ভাবে যে একদেশ থেকে পৃথক করা হয়েছে ছাত্রানাম ছাত্রেষু, এটা এটা ছিল সমুদায়, ছাত্রেষু ছাত্রানাম সমুদায়, তার থেকে পৃথক হচ্ছে সৌম্য, একদেশকে পৃথককরণ হচ্ছে, তাহলে নির্ধারণ হচ্ছে। আর যেখান থেকে নির্ধারণ সমুদায় থেকে, সেখানে ষষ্ঠী বা সপ্তমী ছাত্রেষু এটা হয়ে দেখো। দেখো বোঝা গেল? দাদা বলছি প্রত্যয়ের